স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আমরা আজকে জানি যে প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ফিরে এসেছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে একটি মহল, সে কথাও বলেছেন প্রধানমন্ত্রীর সংবর্ধনায়। এমন পরিস্থিতিতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে তিনি এই আহ্বান জানান। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অবদানের স্বীকৃতি হিসেবে জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয় শেখ হাসিনাকে দেয়া হয় গণসংবর্ধনা। এই অপেক্ষা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য, যিনি বাংলাদেশকে এনে দিয়েছেন এক অনন্য গৌরব, অর্জন করেছেন জাতিসংঘের জলবায়ু বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ। একই সাথে তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার ITU পুরস্কার। দুপুর 1:10 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান মন্ত্রী পরিষদের সদস্য সহ আওয়ামী লীগের নেতারা। এটা ষড়যন্ত্র, দেশীয় আন্তর্জাতিক অ্যান্টি রিপারেশন ফর যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, জঙ্গি, এরা মিলেই এই ষড়যন্ত্রটা করে মানুষের কাছে একটা প্যানিক সৃষ্টি করতে চাচ্ছে। আর বেশি প্যানিক সৃষ্টি করছে বিদেশি যে সমস্ত রাষ্ট্র বাংলাদেশে বিভিন্ন অর্জনকে মেনে নিতে পারে না, তারা এটা করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাজপথের দুপাশে অবস্থান নেয় দলের হাজারো নেতাকর্মী, পাশাপাশি সাধারণ মানুষও হাত নেড়ে স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। এদিকে গণভবনে প্রধানমন্ত্রী পৌঁছালে তাকে স্বাগত জানান দেশের বিশিষ্টজনেরাও। এ সময় প্রধানমন্ত্রী বলেন তার সব অর্জনই জনগণের জন্য। রোববার বেলা 11:30টায় গণভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সফরের বিস্তারিত তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে গণভবনে প্রধানমন্ত্রীকে গান ফুলে বরণ করলেন লেখক, কবি, খেলোয়াড়রা। সাংস্কৃতিক কর্মীরাও ছিলেন সঙ্গে। প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময়ের পর তারা বলেন চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ ও ICT টেকসই উন্নয়ন পুরস্কার শেখ হাসিনার নেতৃত্বের বিজয়। এটা নেত্রীর বিজয় হিসেবে দেখি না, দেখি তার নেতৃত্বের বিজয় হিসেবে, এবং তার নেতৃত্বে দেশ যে কতটা সমৃদ্ধ হয়ে চলেছে তার একটি আন্তর্জাতিক স্বীকৃতি বলে আমি মনে করি। প্রধানমন্ত্রীকে উপলক্ষ করে এটা বাংলাদেশের অর্জন এবং বাংলাদেশের মানুষের অর্জন, এবং পরিবেশ সেহেতু আমি মনে করি যে তৃতীয় বিশ্বের অর্জন। আমরা যারা তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো উন্নত বিশ্বের কাছে কখনো নিজেদের জায়গা করতে পারি না এবং উন্নত বিশ্ব আমাদের নিয়ন্ত্রণ করে তাদের স্বার্থ অনুযায়ী, এটি আমাদের জন্য একটা বিরাট বড় অর্জন। এই ধরনের অর্জন বাংলাদেশের এই 16 কোটি মানুষের অর্জন, যেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সেই পুরস্কার গ্রহণ করে এই কথা ঘোষণা করে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে তার নিজের বোধের প্রকাশ ঘটিয়েছেন। শুধু আমরা না, পুরো দেশবাসী খুশি, এবং তাকেও আমরা সেটাই সংবর্ধনা দেওয়ার জন্য এসেছিলাম। তো অসংখ্য ধন্যবাদ। এই ইতিহাসে অ্যাটলিস্ট একটা সাক্ষী হয়ে থাকলাম। তো ইনশাল্লাহ এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এবং প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন। স্বাগত আপনাদের দুজনকেই। কামরুল ভাই, আপনার কাছে প্রথমে আসি, কারণ আপনি এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে পরিবেশ নিয়ে যেহেতু কাজ করেন, ফলে পরিবেশের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিটাই প্রথমে আমাদের জানা দরকার, যে কেন প্রধানমন্ত্রীকে এই সম্মাননাটা দেয়া হলো। পরিবেশের ক্ষেত্রে বিশেষত জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের ইতিবাচক পদক্ষেপ এবং কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশ হাবুডুবু খাচ্ছে, এবং বাংলাদেশ এর জন্য দায়ী নয়, দায়ী হচ্ছে উন্নত শিল্পোন্নত দেশগুলো। কিন্তু ক্ষতিগ্রস্ত একটা দেশ হয়েও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবেলার ক্ষেত্রে, ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে কতগুলো ইনোভেটিভ কাজ করেছে। এক নম্বর হচ্ছে যে জাতীয় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল এবং কর্ম পরিকল্পনা, এটি বাংলাদেশ বিশ্বের প্রথম দেশ হিসেবে তৈরি করে। পৃথিবীর কোনো দেশ 2008-9 সালে এরকম একটা পরিকল্পনা করে নাই
কর্মপরিকল্পনা তৈরি করেন এবং বাংলাদেশ নিজস্ব বাজেট থেকে জাতীয় বাজেটের একটা অংশ জলবায়ু পরিবর্তন মোকাবেলা করবার জন্য জলবায়ু পরিবর্তন তহবিল গঠনের মাধ্যমে জাতীয় বাজেটে এটাকে অংশ হিসেবে শুরু করে। এটাও কিন্তু এক ধরনের ইনোভেটিভ আইডিয়া। এতদিন কিন্তু জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সাহায্য সহযোগিতা কথা ভাবা হতো, চিন্তা করা হতো, কিন্তু বাংলাদেশ প্রথম একটা দেশ যে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করেছে, নিজের সামর্থ্যের উপর দাঁড়িয়ে এই কাজটা শুরু করতে চেয়েছে। এটি আরেকটি বিষয়। আর হলো বাংলাদেশ পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রেও কিছু কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে গত কয়েক বছরে। সে কারণে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিশেষত জাতিসংঘের পরিবেশ যে কর্মসূচি ইউনেপ, তারা মনে করেছে যে বাংলাদেশ নীতি পরিবর্তনের যেহেতু কাজগুলো করেছে প্রথম দেশ হিসেবে, একটা স্বল্পোন্নত দেশ হিসেবে, একটা উন্নয়নশীল দেশ হিসেবে, সে কারণে বাংলাদেশের এই যে অর্জনটা, এই যে ভূমিকাটা, এই ভূমিকাটাকে স্বীকৃতি দেওয়া উচিত। বিশেষ করে একটা মানে বৈশ্বিক সমস্যা, সেটাকে স্থানীয়ভাবে মোকাবেলা করবার জন্য নিজস্ব তহবিল থেকে, নিজস্ব বিদ্যা বুদ্ধি দিয়ে, নিজস্ব জ্ঞান থেকে যে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বিশেষত এই অ্যাডাপ্টেশনের জন্য খাপ খাওয়ানোর কৌশলটা রপ্ত করে কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন এটা চালু করা এবং কিছু কিছু ক্ষেত্রে মিটিগেশনের কাজও নিজস্ব তহবিল থেকে সমর্থন করা। এই কাজগুলি কিভাবে চলছে বিস্তারিত আপনার কাছে জানবো। একটু আশরাফুল আলম খোকনের কাছে যাব যে প্রধানমন্ত্রীর এই যে অর্জন, এটি অবশ্যই সারা দেশের হয়েই প্রধানমন্ত্রী নিয়েছেন এবং ইতিমধ্যে প্রধানমন্ত্রীও সেটা দেশবাসীর জন্য বলেছেন। এই ধরনের পুরস্কারগুলি যখন আসে তখন এইটি আসলে এটা নিশ্চয়ই এক ধরনের বলা যায় যে ব্যক্তিগত পুরস্কার না, এটা একটা সামষ্টিক পুরস্কার, একটা নেতৃত্বের স্বীকৃতি যদিও, কিন্তু সামষ্টিক পুরস্কার। সেইটা আবার সমষ্টিগতভাবে আমরা যে কোনো ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে মনে করা হয় যে এটি একটা দায়িত্ব অর্পণ, শুধুমাত্র যে একটি পুরস্কার তাই না। সেই জায়গাটায় সমন্বিতভাবে এটিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কিভাবে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং জনগণ এই তিনটি জায়গায় একসঙ্গে কাজ করবে, সেই জন্য আপনাদের নতুন কোনো প্রস্তুতি আছে? ধন্যবাদ জাহিদ ভাই। আপনি শুধু দেখবেন যে এই যে পুরস্কার, একটি পুরস্কার কিন্তু শুধু দায়িত্ব অর্পণ না কিংবা দায়িত্বের স্বীকৃতি না, এটা হচ্ছে গিয়া আপনার দায়িত্বটাকে আরো বাড়িয়ে দেয়, আপনার কাজ করার স্পৃহাকে আরো বাড়িয়ে দেয় এবং আপনার যখন একটা পুরস্কার আপনি পাবেন তখন আপনার যে স্টেমিনা যেটা বলি আমরা, শক্তি কিংবা ধরেন ইচ্ছা শক্তি, এগুলো বেড়ে যায়। আপনি দেখবেন যে শুধু কামরুল ভাই বলেছেন যে কি কি স্টেপ নিয়েছে বাংলাদেশ, আপনি যদি এরও আগে দেখেন যে জলবায়ু পরিবর্তন নিয়ে যখন বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, জলবায়ু বৈশ্বিক পরিবর্তনের ক্ষেত্রে কি কি প্রভাব ফেলবে, কি কি হবে না হবে, তখন কিন্তু একটা তৃতীয় বিশ্বের সরকার প্রধান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে বলেন কিংবা বিভিন্ন সম্মেলনে ওনার কিন্তু জোরালো বক্তব্য ছিল এবং জোরালো অবস্থান ছিল এবং এটা বিশ্বের সব নেতৃবৃন্দ কিন্তু এটা এপ্রিসিয়েট করেছেন। এবং ওই এপ্রিসিয়েশনের পরে দেখেন আপনি এই যে স্টেপগুলো নিয়েছেন কিংবা বক্তব্যগুলো রেখেছেন যে যেই জলবায়ু পরিবর্তনের পরে ক্ষতিগ্রস্ত যারা হবেন তৃতীয় বিশ্বের দেশগুলো, বাংলাদেশ হচ্ছে অন্যতম, যেটার জন্য বাংলাদেশ দায়ী না, মানে যে শিল্পোন্নত দেশগুলো দায়ী। এরপরে নিজেরা এসে মাননীয় প্রধানমন্ত্রী কামরুল ভাই বলেছেন যে অনেকগুলো উদ্যোগ কিন্তু নিয়েছেন উনি, আপনার এই উদ্যোগগুলোর স্বীকৃতি স্বরূপ কিন্তু উনি এবং সাহসী যে পদক্ষেপগুলো নিয়েছেন উনি পুরস্কারটা পেয়েছেন। এবং আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকেও বলেছেন, আজকে যখন একটা ঘরোয়া বৈঠকে আপনারা দেখেছেন যে বক্তব্য, এটা যদি অফিসিয়াল ছিল না, উনি জাস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিলেন ওদের সঙ্গে আলাপ করছিলেন, উনি বলছিলেন যে এই যে কাজটা, মানে এই যে পুরস্কারটা, এটা কিন্তু আমার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল এবং আপনাদের সম্মিলিতভাবে আরও কাজ করতে হবে। আমরা প্রমাণ করতে চাই যে তৃতীয় বিশ্বের একটা দেশ, স্বল্পোন্নত একটা দেশ, এখনও যদিও মধ্যম আয়ের দেশ, যে আমরা পারি, আমরা এটা বিশ্বকে দেখিয়ে দিতে চাই। এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই ক্ষেত্রে হয়তো এই আমাদের কার্যালয়ের যারা কর্মকর্তারা, উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন, দলের নেতৃবৃন্দ ছিলেন, মন্ত্রীরা ছিলেন, ওদেরকে জাস্ট এই মেসেজটি উনি দিয়েছেন। হয়তো আপনার পরবর্তীতে অনেকগুলো স্টেপ দেখতে পাবেন যে উনি কি কি পদক্ষেপ নিচ্ছেন। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের বলা যায় যে গত কয়েক বছরই পরিবেশের ক্ষেত্রে যে পরিবর্তনটা এসেছে সেটি শুধুমাত্র কর্মসূচির মধ্য দিয়ে না, মানুষের মানসিকতার মধ্যেও এই পরিবর্তনটা কিন্তু দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সবাই সবার নিজস্ব অবস্থান থেকে পরিবেশের বিরুদ্ধে একটা যুদ্ধ যেন
করতে পারে সেই রকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনি দেখেন যে এই বছর যে কোরবানি ঈদে আমরা দেখলাম সেটাও কিন্তু মূল মেসেজটা যে পরিবেশ কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি। আশরাফুল আলম খোকন এবং কামরুল ইসলাম চৌধুরী, আমরা আলোচনায় ফিরে আসবো একটা বিরতির পরে। আবার এই বিষয়গুলি নিয়ে কি কর্মসূচি সামনে আসছে সেগুলি নিয়ে একটু জানতে চাই। আশা বাংলাদেশে নিচ্ছে একটা বিরতি। বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। কামরুল ইসলাম চৌধুরী, এই যে সামনে আমাদের যে দায়িত্বটা বাড়ছে এবং আমরা একই সঙ্গে জানি যে গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে নানান ধরনের অ্যাডভার্স ইফেক্ট আমাদের উপরে পড়ার সম্ভাবনা আছে, ফলে এইখানে আমাদের সামনে কাজগুলি কীরকম হওয়া প্রয়োজন? আমরা জানি যে গত সময় আমরা ভালো কাজ করেছি, এই জন্য দায়িত্ব অবশ্যই বেড়েছে, কিন্তু একই সঙ্গে সামনের জন্য আমরা প্রস্তুত কতটা? না, প্রথমত হচ্ছে আমরা কিছু মৌলিক কাজ শুরু করেছি, এগুলো হলো প্রথম ধাপ। এখন আমরা কতগুলো কাজ আরও সামনে এগিয়ে নিয়ে যাব। আমরা কিছু সুন্দর কর্মসূচি বাস্তবায়ন করব। বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা দুর্বলতা রয়েছে। আমরা নর্মালি আমাদেরকে আন্তর্জাতিক মহল থেকে অনেক সময় বলা হয় যে তোমরা চমৎকার পরিকল্পনা করো, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন তোমরা করতে পারো না। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন যে বাঙালি স্বপ্ন দেখে কিন্তু স্বপ্নের বাস্তবায়ন করতে পারে না। কর্মসূচি নেয়, কর্মসূচি পরিকল্পনা নেয়, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে আমরা পরিকল্পনা নিয়ে পরিকল্পনাটা সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারি। আমরা যেমন প্রথম পাঠশালা পরিকল্পনা নিলাম, এটা কিন্তু আমরা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারি না। কোনো পরিকল্পনায় আমরা পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারি না। এখন আমাদের জাতীয় পরিবেশ কর্মপরিকল্পনা ছিল, সেটাকে আমরা কি করে বাস্তবায়ন করতে পারি? আমরা কি করে জলবায়ু পরিবর্তন কর্মসূচি এবং কর্মপরিকল্পনা এটা কি করে আমরা পরিপূর্ণভাবে 44টি কর্মসূচি আছে, এই 44টি কর্মসূচি আমরা কি করে ব্লো আপ করে বাস্তবায়ন করতে পারি? ফুল স্কেল প্রোগ্রাম ডেভেলপ করে আমরা সে 12টা মিনিস্ট্রি একসঙ্গে একটা কর্মসূচি নিল। মানে এটা কেন্দ্রীয়ভাবে সমন্বয় করা, স্থানীয়ভাবে সমন্বয় করা, স্থানীয় এবং কেন্দ্রের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করে, তারপরে হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশন, অর্থাৎ সর্বপ্রেশার মানুষকে নিয়ে একযোগে কাজ করবার একটা আমাদের পটভূমি, একটা প্ল্যাটফর্ম আমাদের করতে হবে। যেমন আমরা এসডিজি, মাননীয় প্রধানমন্ত্রী এসডিজি মানে যে 17টা গোল চূড়ান্ত হলো, এটি কিন্তু এখানেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একটা কন্ট্রিবিউশন আছে। কোপেনহেগেন সম্মেলনে উনি কিন্তু 2009 সালে কোপেনহেগেন সম্মেলনের যে ঘোষণাপত্রটা, এই ঘোষণাপত্রে কতগুলো বিষয় তার ইনসিস্টেন্সের কারণেই ঘোষণায় এসেছিল এবং সেটি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন স্বীকৃত হয়ে গেছে। তো সেগুলো আবার স্থানীয়ভাবে বাস্তবায়ন করা, এটা কিন্তু আমাদের এক ধরনের বড় দায়িত্ব। আর হলো যেমন পরিবেশটা কিন্তু বিশাল একটা জায়গা, এখানে যেমন বনভূমি অনেকে বলেন যে উজাড় হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, নদী নালা দখল হয়ে যাচ্ছে, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। এগুলো কি করে আমরা রিএক্সট্রাভেট করতে পারি, কি করে এগুলো উদ্ধার করতে পারি, এবং এখানেও একটা পরিকল্পনা থাকা প্রয়োজন যে যেগুলো আমরা উদ্ধার করলাম, যেমন আমরা অনেক সময় নদীর তীর উদ্ধার করলাম, কিন্তু 3 মাস পরে আবার দেখা গেল যে সেখানে আবার দখল হয়ে যাচ্ছে। তো সেখানে কন্টিনিউয়াস মনিটরিং করা। আর আরেকটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতীয় পরিবেশ যে কমিটি, এই কমিটির কিন্তু উনি প্রধান। আমি মনে করি এই কমিটির নিয়মিত বৈঠক হওয়া উচিত, মানে রেগুলার মনিটরিং এর জন্য, রেগুলার মানে যে ইমপ্লিমেন্টেশন কোথায় হচ্ছে না। আর যেহেতু টেকসই উন্নয়ন পরিকল্পনা বা স্থায়িত্বশীল উন্নয়ন যে 17টা গোল, এই 17টা গোল মনিটর করবার জন্য, এটার জন্য আমাদের কিন্তু জাতীয় পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে কিভাবে এটা বাস্তবায়ন করা হবে, কিভাবে এর আমরা রোড ম্যাপ তৈরি করে এটাকে আমরা রেগুলারলি মনিটর করব, ইমপ্লিমেন্ট করব, এবং এটার অর্থায়নটা কি করে হবে, এর প্রাতিষ্ঠানিক কাঠামোটা কি করে আমরা আরও চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে একটা সাজানো বাগানের মতো আমরা করে দিতে পারি, সেই বিষয়গুলো কিন্তু এখন আমাদের রাষ্ট্রের উপর একটা বড় দায়িত্ব। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের গড় আয় এটা বাড়াতে হবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর আয়টা বাড়াতে হবে, প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদকতাও বাড়াতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট, বিশেষ করে এডুকেশনের ইনভেস্টমেন্ট, কোয়ালিটি এডুকেশনের ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এবং
অর্থনীতির একটা সূত্র আছে কেন্দ্র পরিধি সম্পর্ক। কেন্দ্র মানে হচ্ছে উন্নত দেশগুলো, শিল্পোন্নত দেশগুলো, আর পরিধি হচ্ছে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো। এখন এখানে আমাদের স্বল্পোন্নত দেশগুলো আমরা চাইবো কেন্দ্রের দিকে যেতে, আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পৌঁছতে চাইবো। আর যারা কেন্দ্রে আছে তারা চাইবে যে আরো বেশি তারা পুঁজি বিকাশ ঘটাবে, তারা উন্নয়নের আরো উপরের সোপানে যাবে। তাহলে তারা যেটা করে, তারা শিক্ষার ক্ষেত্রে, আবিষ্কারের ক্ষেত্রে, গবেষণার জন্য অনেক অনেক বেশি ইনভেস্টমেন্ট করে। জাতীয় আয়ের কেউ হয়তো 12%, কেউ 15%, কেউ 20% পর্যন্ত বিনিয়োগ করে জ্ঞান বিজ্ঞানের জন্য। এখন আমাদের দেশে যে শিক্ষার বাজেট, সেই বাজেটটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ ক্রমাগত কমে যাচ্ছে। মানে পরিমাণ বাড়ছে কিন্তু শতাংশের হারে এটা কিন্তু কমে যাচ্ছে। এটাকে আমরা কি করে বাড়াতে পারি কোয়ালিটি এডুকেশনের জন্য? আমি কিন্তু বলছি না যে শিক্ষা বরাদ্দটা বাড়লেই হবে, এটা কিন্তু কোয়ালিটি ইনভেস্টমেন্ট। যেমন আমাদের শিক্ষার কোন জায়গায় আমরা বেতনের জন্য বেশি দিয়ে ফেলি, ভাতার জন্য দিয়ে ফেলি, কিন্তু প্রাতিষ্ঠানিক কতগুলো দুর্বলতা আমাদের রয়ে গেছে। যেমন কারিকুলাম ডেভেলপমেন্ট, কারিকুলামগুলো মনিটর করা, আপডেট করা, হ্যাঁ, মানে ইমপ্রুভ করা, এর মধ্যে আধুনিকতার ছোঁয়া আনা, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার, একটা প্রতিযোগিতামূলক বিশ্বে চলবার মতো, হ্যাঁ, এবং মানুষের সক্ষমতা বাড়ানো, মানুষকে ইন্সপায়ার করা, মানুষকে যে একটা বড় মানে জোর কদম, মানে কোয়ান্টাম লিপ যেটাকে বলে, সেই রকম একটা মহা উল্লম্পন দেওয়ার মতো একটা শক্তি যে আমরা পারি, হ্যাঁ, এই রকমের আত্মবিশ্বাস জাতি গড়বার জন্য কিন্তু ইনভেস্টমেন্টের বিকল্প নাই, এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতাটা কাটাতে হবে। আশরাফুল আলম, আপনার কাছে আসতে চাই, এই জিনিসগুলি একটু জানবো। তার আগে আজকের দিনের ঘটনার কিছু উল্লেখযোগ্য মানে আলাদাভাবে দৃষ্টিকার এরকম ব্যাপার ছিল। আজকে প্রধানমন্ত্রীকে যে সংবর্ধনা দেয়া হলো, সেটা কিন্তু অন্য দিনের চেয়ে ভিন্ন। নানান শ্রেণী পেশার মানুষ আমরা দেখেছি, এবং যাদেরকে আসলে অনেক সহজেই রিলেট করা যায়। আমরা সাধারণত এই ধরনের অনুষ্ঠানগুলিতে সংবর্ধনা আমরা দেখি না। খোকন, আমরা গণভবনে প্রধানমন্ত্রী যখন প্রত্যাবর্তন করে বিদেশ থেকে, তখন সাধারণত রাজনৈতিক কর্মীদেরকেই আমরা দেখি, কিন্তু আজকে আমরা দেখলাম যে নানান পেশার গায়ক যেমন সেখানে ছিলেন, শিল্পী ছিলেন, পরিবেশবিদরা ছিলেন। এই সম্মেলনটা কি আপনারা অনেক আগের থেকেই পরিকল্পনা করেছিলেন, নাকি এটা স্বতঃস্ফূর্তভাবে তারা? ধন্যবাদ জাহিদ ভাই। আপনি যদি দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যদি শুধু রাজনীতিবিদ হিসেবে কিংবা সরকার প্রধান হিসেবে বিবেচনা করেন, মারাত্মক ভুল হবে। আপনারা যে বিভিন্ন সময় যদি অ্যাক্টিভিটিসগুলো দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন রেজওয়ান চৌধুরীর বন্যা গেছেন, উনি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে গেয়েছেন। মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রবীন্দ্রপ্রেমী, সাহিত্যপ্রেমী। খেলোয়াড়রা গিয়েছেন, উনি খেলাপ্রেমী। নিজেরা দেখেছেন উনি ক্রিকেটকে কীভাবে উৎসাহ দেন, মাঠে গিয়ে কথা বলে বক্তব্য দিয়ে ওদেরকে সম্বর্ধনা দিয়ে উৎসাহ দেন। মানে প্রত্যেকটা সেক্টরে যেই সব সেক্টরের লোকজনরা গিয়েছেন, এবং আমার হাশিম খান, শ্রদ্ধেয় হাশিম খান, উনি গিয়েছেন, হ্যাঁ, সৈয়দ শামসুল হক গিয়েছেন, সাহিত্যপ্রেমী বলেছি আমি। দেখবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চিত্রশিল্পী, ওনার একটা ছবি, ওনার যে নিজের হাতের আঁকা ছবি দিয়েও কিন্তু বিভিন্ন পত্রিকায় এসছে, এই রিপোর্টটা এসছে যে ওনার নিজের হাতে আঁকা ছবি, এবং সবাই অ্যাপ্রিসিয়েটও করেছে যে মাননীয় প্রধানমন্ত্রী যে এতগুলো গুণে গুণান্বিত। তো এখন দেখবেন যে ওনারা যারা গিয়েছেন, বা যে একজন সংস্কৃত, যে মাননীয় প্রধানমন্ত্রী সংস্কৃত প্রেমী, সাহিত্যপ্রেমী, খেলাপ্রেমী, তো প্রত্যেকটা সেক্টরের সঙ্গে ওনার আলাদা একটা আত্মিক যোগাযোগ সবসময় ছিল। এটা কামরুল ভাই আমার চেয়ে ভালো বলতে পারবেন, ওনারা অনেক দেখেছেন, এর আগেও দেখেছেন যে ওনারা ইচ্ছা প্রকাশ করেছেন যে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, কিংবা ধরেন সরকারের যারা পার্ট এরা আছেন, ওদের একটা জায়গা থাকে বিভিন্ন জায়গায়। আপনি সাংবাদিকরাও কিন্তু গিয়েছেন, আপনি দেখেন যে প্রেস ক্লাবের সামনে কিন্তু, জাতীয় সংসদের পাশে কিন্তু সাংবাদিক নেতৃবৃন্দ ছিলেন, অনেক সিনিয়র সাংবাদিকরা ছিলেন, জুনিয়ররা ছিলেন, ওনারা কিন্তু ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন। তবে সাহিত্য অঙ্গনের কিংবা চিত্রশিল্প অঙ্গনের ওনারাও ইচ্ছা প্রকাশ করেছেন যে ওনারা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এই সময়টা একটু কাটাতে চান। জাস্ট আমরা সেই অ্যাক্সেসটুকু দিয়েছি, হ্যাঁ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা জানি যে উনি খুশিই হবেন, যে একটু বৈচিত্র্য নিয়ে আসলে কিংবা এই ধরনের লোকজন আসলে উনি খুশি হন, এবং ওদের সঙ্গে উনি আলাদা দেখবেন যে আপনি আসার পরে ফুল দিয়েছে, তারপর PM ডেকে নিয়ে উনি কিন্তু 24 ঘন্টা জার্নি করে এসছেন। আসার পরে উনি আলাদা করে ডেকে নিয়ে আবার গিয়ে ওনাদেরকে বসছেন, যে আপনারা আসছেন, ওরা তো সবসময় আসে না, আপনারা আসছেন, আসেন বসি। তারপরে হাফ অ্যান আওয়ার ছিলেন, যেই বক্তব্যের আপনারা দেখেছেন টিভির মধ্যে, রিপোর্টের মধ্যে, উনি কিন্তু এই কথাগুলো ওদের সঙ্গে বলছিলেন, ওনাদের সঙ্গে বলছিলেন, যারা এই যে পর্বতারোহী গিয়েছেন, ক্রিকেটের
স্থপতি পরিবেশবিদও গিয়েছেন, একজন স্থপতি যে যিনি সরকারের কট্টর সমালোচক পরিচিত, উনিও গিয়েছেন। হ্যাঁ, তো ওনারা সবাই গিয়েছেন এবং ওনারা সবাই এপ্রিশিয়েট করেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর এইরকম একজন প্রধানমন্ত্রীর এই যে সেক্টরগুলো, এই সেক্টর এইরকম উদ্যোগ নেওয়া উচিত, যে উদ্যোগগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মানে আরো সুন্দর করে গড়ে তুলতে সহায়তা করবে। কামরুল ভাই কিছু কথা বলেছেন এই জায়গায়, যে কামরুল ভাই আপনি যদি দেখেন যে এই আমাদের এই গভর্নমেন্টের সময় এইবারও যদি আপনি দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী সবাই কিন্তু জাতিসংঘে খুব এপ্রিশিয়েট করেছে। ওনার কলম ছিল মাত্র 2-3টা, ওনার ম্যাক্সিমাম, এবং এরপরে কিন্তু 7-8টা বেড়ে গেছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা একটা কথা জানতে চেয়েছে যে সূচকগুলো কিভাবে এত তাড়াতাড়ি বৃদ্ধি পেয়েছে। আমাদের মতো এইরকম একটা অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ডে কিভাবে সবগুলো এত ছোট একটা দেশ, এত পপুলেশন, এর মধ্যে যে এতগুলো সূচক যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি বলেন যে গড়, যে এটা বলেছে গড় আয়ও কিন্তু $500 থেকে এখন $1300 কাছাকাছি। আপনি যদি উৎপাদন, যে প্রান্তিক উৎপাদন যদি আপনি দেখেন, দেখবেন যে যেই গ্রামে একটা ধান ক্ষেতের মধ্যে একটা ফসল হতো একটা বছরে, এখন 3টা ফসল হয়। আপনি যে এই গভর্নমেন্ট যদি বড় সফলতা বলেন, আপনি দেখবেন যে এই গভর্নমেন্ট কিন্তু একটা কাজ করেছে, যে মানুষের মধ্যে মানে সচেতনতা তৈরি করা এই পরিবেশের বিষয়ে। আপনি দেখবেন যে আপনার বাড়িতে যখন কেউ একটা ঘর করে, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এই জিনিসগুলি আসলে খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পুরস্কারের ক্ষেত্রে একটি বিশেষ কথা বলা হয়েছে, বিচক্ষণ নেতৃত্ব, যেটি কামরুল ভাইও বলছিলেন যে আমরা অনেক পরিকল্পনা করি কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারি না। সেইটার হয়তো সবচেয়ে বড় যেই গুণটা প্রয়োজন সেটি হচ্ছে এই বিচক্ষণ নেতৃত্ব। এবং আমরা মনে করি যে এই যে পরিকল্পনাগুলি নেওয়া হচ্ছে, এগুলি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সেটা অনেক বেশি কাজে আসবে। আমরা একটা বিরতির পর আবার আপনার কাছে ফিরে আসছি। আশা বাংলাদেশে যাচ্ছি, বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। আশরাফুল আলম, এই যে ইন্ডিকেটরসগুলির কথা বলছিলেন, যে এগুলি নিয়ে সারা বিশ্বে আসলে যথেষ্ট আগ্রহ যে বাংলাদেশ কিভাবে এই অর্জনটা করতে পারলো, এবং এটা সাকসেস স্টোরিটা তারাও জানতে চায়। এই সাকসেস স্টোরিটা থেকে আসলে সামনে এগোনের ইয়েটা কি, এবং একই সঙ্গে এটাও জানা দরকার যে এই সাফল্যটা কিভাবে এসেছে, সেখানে কোনো ধরনের কেন্দ্রীয় মনিটরিং ছিল কিনা, জিনিসগুলি পর্যবেক্ষণ কিভাবে। আপনি বিরুদ্ধে একটা কথা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন পুরস্কারটা দেওয়া হয় তখন একটা শব্দ বলেছে যে বিচক্ষণ নেতৃত্ব এবং সাহসী নেতৃত্ব। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী এবং বিচক্ষণ নেতৃত্বের কারণেই হয়েছে, এবং ওনার ক্লোজ মনিটরিং। আপনি আমি যদি পার্সোনালি বলি, আমরা অনেক সময় কিছু ভুলে যাই, আমাদের দেখলে কিন্তু উনি জিনিসটা মনে করায় দেন যে এই কাজটা হয় নাই, কিংবা এটা হয়েছে, কিংবা এটা হয় নাই। যে এই যে ধরেন মনিটরিংটা, ওনার একদম পার্সোনাল মনিটরিং। হ্যাঁ, যে যখন একজন সরকার প্রধান পার্সোনাল কোনো বিষয়ে মনিটরিং করেন, তখন কিন্তু এই কাজটা হইতে বাধ্য। উনি নোট রাখেন একেবারে। এবং আপনি একটা জিনিস দেখবেন যে ওনার যে এই যে ইচ্ছাটা, এই জন্য ওনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়। আমি অনেক মিটিং দেখেছি, অনেক জায়গায় দেখেছি যে বিভিন্ন সেক্টরের লোকজন জন্য যখন ওনার মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলতে যান, ওনারা যে নোটটা নিয়ে যান কিংবা যে স্টাডি করে যে জিনিসগুলো লিখে নিয়ে যান, মাননীয় প্রধানমন্ত্রী এর সঙ্গে এর দ্বিগুণ অ্যাড করেন। তার মানে এই জিনিসগুলোর প্রতি ওনার একটা নজর রয়েছে, ইচ্ছা রয়েছে। আপনি যদি দেখেন যে একটু আগে যেটা বলেছেন যে কামরুল ভাই, যে শিক্ষার হার, যে শিক্ষার বাজেট বাড়ছে কিন্তু রেশিওটা বাড়ছে না, কিংবা কোয়ালিটি এডুকেশনটা আসছে না। বাজেটটা বাড়ছে। আপনি জানেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য বলেছেন যে 33 কোটি বই ফ্রি দেয়া শিক্ষার্থীদের মধ্যে, এটা বিশ্বের আপনি কোথাও পাবেন না। এটা দিয়েছে। এটা দেওয়ার কারণে এই যেমন ইন্টারমিডিয়েট পর্যন্ত নারী শিক্ষা যে আপনার অবৈতনিক করা, শিক্ষার্থীদের হারও কিন্তু বাড়ছে। তো এই যে ধরেন এই প্রচেষ্টাগুলো কিন্তু ওনার প্রত্যেকটা, আপনি যে বক্তব্য ফলো করেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা বক্তব্য ফলো করলে আপনি দেখবেন যে বক্তব্যের মধ্যে ওনার প্রত্যেকটা সেক্টর সম্পর্কে, যেই সেক্টরগুলো সম্পর্কে খুব বেশি উল্লেখযোগ্য না, কিংবা উল্লেখিত না, বাট খুবই গুরুত্বপূর্ণ, ওনার প্রত্যেকটা সেক্টর সম্পর্কে ওনাকে আলাদা নির্দেশনা থাকেন। মানে একদম ইন্ডিকেটর স্পেসিফিক করে উনি বলে দেন। একটা গয়রহ বক্তব্য দিয়ে গেলেন, ইটস নট লাইক দ্যাট, উনি কিন্তু ওইরকম বক্তব্য দেন না। প্রত্যেকটা একদম তথ্য সহ, উপাত্ত সহ উনি বলে দেন। আমরা অনেক সময় বাণী লিখি, বিভিন্ন বাণী হয় না, তো আমাদের প্রেসিং এ একটা বাণী লেখা, কিন্তু জাস্ট গল্পের জন্য, হ্যাঁ, একটা বাণী ওনার কাছে গেল, হ্যাঁ, উনি জাস্ট একটা মার্ক দিয়ে ছেড়ে দেয়। হ্যাঁ, একটা প্রধানমন্ত্রী কিন্তু এটা যে পুরোটা পড়ে দেখা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কি একটা হয়তো যে ডেটা দিয়েছেন, এই ডেটাটা কালকে চেঞ্জ হয়েছে, কিংবা পরশুদিন চেঞ্জ হয়েছে, আমরা হয়তো এটা আপডেটেড না, বাট এটা ওনার মনে আছে যে এই ডেটাটা, যে তুমি যে রেশিওটা দিয়েছো, এটা পরশুদিন চেঞ্জ হয়েছে।
কিংবা এর একদিন চেয়েছে। এই যে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা সেক্টর সম্পর্কে খোঁজ খবর রাখা, এটা ওনার একমাত্র ওনার বিচক্ষণ এবং সাহসী নেতৃত্বের কারণেই, এবং যে ওনার ইচ্ছা শক্তি, যেটা এই ইচ্ছার কারণেই সম্ভব হচ্ছে, এবং যেটা এখন শুধু বাংলাদেশের মানুষ না, আপনার বাইরের বিশ্বের প্রত্যেকটা দেশের মানে যারা আপনার নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছেন তারা কিন্তু হ্যাঁ ওনারা কিন্তু এপ্রিসিয়েট করছেন এই বিষয়গুলো, যে একটা খুব অল্প সময়ের মধ্যে একটা ছোট একটা দেশ, এত জনসংখ্যা, এত বিশাল জনসংখ্যা, এর মধ্যে এই ইন্ডিকেশন, সামাজিক কিংবা সোশ্যাল ডেভেলপমেন্টের যে ইন্ডিকেশনগুলো, এগুলো যে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং আস্তে আস্তে না, এটা বেসিক্যালি রেশিও অনুযায়ী অনেক বেশি হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এটা কিন্তু পুরো বিশ্বকে অবাক করে দিচ্ছে যেটা। এবং এই স্বীকৃতি স্বরূপ কিন্তু উনি এই যে আইটিইউ পুরস্কারও পেয়েছেন, যেটা ইন্টারন্যাশনাল টেলিকম ইউনিটি পুরস্কার, যেটা ইউনিয়নের যে পুরস্কার, এই পুরস্কারও কিন্তু পেয়েছেন এই ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে, আপনি যদি দেখেন। কামরুল ভাই, আপনার কাছে আবার একটু ফিরে আসি ওই তাত্ত্বিকভাবেই জানার জন্য, যে এইটা কিন্তু 2000 থেকে 2015 পর্যন্ত উন্নয়নটা ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেটাতে আমরা ভালো করেছি, খুব ভালো কথা, কিন্তু একই সঙ্গে একটু শিফট হচ্ছে 2016 থেকে 30-এর যেটা এসডিজির ক্ষেত্রে আমাদের নতুন করে মানে একটা তো একভাবে আমরা কাজটা করেছি, কিছু ভিন্নতা এটার সঙ্গে অ্যাডাপ্ট করার জন্য বা ওইটাতেও আরও ভালো করবার জন্য কি ধরনের পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন অথবা পরিকল্পনার পরিবর্তন নেওয়ার প্রয়োজন হবে মনে করেন? প্রথমত হচ্ছে যেটা স্থায়িত্বশীল উন্নয়ন, মানে 2016 থেকে 2030 পর্যন্ত, সেটার হচ্ছে 17টা লক্ষ্য। আর 2015 পর্যন্ত, 2000 সাল থেকে 2015 পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এখানে ছিল হলো 8টা গোল, মাত্র 8টা। আর 2016 থেকে 2030 সেখানে কিন্তু 17টা, হ্যাঁ, দ্বিগুণ প্লাস 1। আগে কি ছিল, মানে 8টা যে লক্ষ্য, এই 8টা লক্ষ্য আমি বলি। হ্যাঁ, এই 8টা লক্ষ্য হচ্ছে, প্রথম লক্ষ্য হলো চরম দারিদ্র্য ও ক্ষুধা দূর করা, দ্বিতীয় লক্ষ্য সার্বজনীন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। হ্যাঁ, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের অগ্রগতি খুবই সন্তোষজনক। হ্যাঁ, মেয়েদের ক্ষমতায়ন এবং লিঙ্গভিত্তিক সমতা অর্জন, এক্ষেত্রেও কিন্তু আমাদের ভূমিকা, মানে আমাদের অর্জনটা ঈর্ষণীয়। শিশু মৃত্যুর হার হ্রাস, এক্ষেত্রেও কিন্তু আমরা সাকসেসফুল। মাতৃস্বাস্থ্যের উন্নতি, এটা হলো 5 নম্বর। 6 নম্বর হচ্ছে এইডস, ম্যালেরিয়া এবং অন্যান্য ছোঁয়াচে রোগ প্রতিরোধ। এক্ষেত্রে আমাদের হয়তো সাফল্যটা ওইভাবে আমরা কোয়ান্টিফাই করতে পারবো না, কিন্তু এখানেও আমরা কিন্তু পিছিয়ে নাই। তারপরে 7 নম্বর হচ্ছে টেকসই পরিবেশ গড়ে তোলা, এক্ষেত্রেও কিন্তু আমাদের সাফল্য রয়েছে। আর সর্বশেষ হচ্ছে 8 নম্বর, উন্নয়নের জন্য বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, এক্ষেত্রে কিন্তু আমরা পিছিয়ে আছি, কারণ এই টাকাটা দেওয়ার কথা, অর্থটা দেওয়ার কথা হচ্ছে উন্নত দেশগুলো, তারা বাংলাদেশকে যে অর্থ দেবার কথা ছিল সেই অর্থের অর্ধেকের মতো আমরা পেয়েছি, বাকি অর্ধেক কিন্তু আমরা পাইনি। তারপরেও কিন্তু আমরা এই যে 7টা লক্ষ্য, এই 7টা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বড় রকমের অগ্রগতি দেখাতে পেরেছি। সাকসেস যদি দেখেন, মানে স্বাধীনতার পরে যদি দেখেন, যখন ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যে সূচকগুলো যে অনেক, আপনি যদি মানে যেটা অনেক নিচে ছিল, আপনি যদি এখন দেখেন, এখন বাংলাদেশ আপ, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কিন্তু বাংলাদেশ উপরের দিকেই আছে। বাংলাদেশ কিন্তু এখন আর মানে মাঝামাঝিও না, বাংলাদেশ কিন্তু উপরের দিকে আছে মানে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায়। আর নতুন যে লক্ষ্য, মানে এসডিজি, মানে আমরা এসডিজি যেটা বলি স্থায়িত্বশীল উন্নয়নের লক্ষ্য, 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত, এখানে কতগুলো নতুন লক্ষ্য এসছে। একটা লক্ষ্য হচ্ছে পানি। পানিটা একসময় এমডিজির মধ্যে ছোট্ট করেছিল, কিন্তু এবার বড় পরিসরে এসছে। পানি সরবরাহ, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন, এবং এই ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের অর্জন, বিশেষ করে স্যানিটেশনের ক্ষেত্রে, আমাদের স্যানিটেশনের ক্ষেত্রে যেটা মানে আমরা হয়তো বড় রকমের অর্জন করতে পারিনি, সেটা হচ্ছে যে আমরা মানে কোয়ালিটি স্যানিটেশন, বিশেষ করে হতদরিদ্র মানুষের জন্য, মানে সেই ক্ষেত্রে বস্তিবাসীর জন্য, অথবা গ্রামের কিছু কিছু মানে এলাকায়, অথবা যেগুলো হচ্ছে আমাদের বলা যায় যে হাওড় অঞ্চলে অথবা উপকূল অঞ্চলে কিছু কিছু পকেট আছে, সেখানে কিন্তু আমাদের স্যানিটেশন পরিস্থিতিটা
তুলনামূলকভাবে অগ্রসর হয় নাই। অন্যান্য অঞ্চলের শহরে বা অন্যান্য যেমন জেলায় যেভাবে আমাদের বিকাশটা হয়েছে সেখানে কিন্তু মানে বিশেষ করে কোয়ালিটি স্যানিটেশনের ক্ষেত্রে আমাদের কিছুটা গলদ আছে, কিন্তু খোলা ময়দানে করা, মলমূত্র ত্যাগ করা, এটা কিন্তু আমরা বলা যায় শতভাগের কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে গেছি, যেটা দক্ষিণ এশিয়ায় আর কোনো দেশ এটা অর্জন করতে পারে না, আমাদের ধারে কাছেও নাই। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে কিন্তু বড় রকমের অর্জন করেছি। তো আমাদের এখন স্থায়িত্বশীল উন্নয়নের জন্য যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে হতদরিদ্র অংশের জন্য বা হাওর অঞ্চলের জন্য বা উপকূল অঞ্চলের দিকে আমাদের নজর দিতে হবে। তারপরে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের, এখানেও কিন্তু অগ্রগতিটা কামরুল ভাই, আমরা একটা বিরতিতে যাব। স্থায়িত্ব যে উন্নয়ন, সেই ধরনের উন্নয়নের জন্য আসলে আমাদের প্রস্তুতি নিতে হবে, সেই প্রস্তুতির কথাটাই শুনবো একটা বিরতির পরে। আশা বাংলাদেশে যাচ্ছে আর বিরতির পর ফিরে এলাম আশার বাংলাদেশে। কামরুল ভাই, এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট থেকে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে আসলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জগুলি কি মনে করেন যে সামনের দিকে? না, বাংলাদেশের জন্য তো অনেক বড় রকমের চ্যালেঞ্জ, কারণ হচ্ছে 16 কোটি মানুষের বাংলাদেশ এবং আমাদের সম্পদ সীমিত। কিন্তু আমাদের এখানে যদি আমরা সম্পদের প্রবৃদ্ধিটা যদি বড় রকমের বড় আকারে যদি বাড়াতে না পারি, তাহলে আমাদের আয় বৈষম্যটা ক্ষেত্রে আমরা বড় রকমের অগ্রগতি পাবো না। সেই কারণে আমাদের মোটা দাগের কতগুলো কাজ করতে হবে। যেমন যে এই যে 8টা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য ছিল, সেক্ষেত্রে আমাদের এই যে অর্জনগুলো, এগুলোকে শুধু ধরে রাখা না, এগুলোকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়া, বিস্তৃত করা, একেবারে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের একটা বড় রকম চ্যালেঞ্জ। এবং এর জন্য সম্পদের যোগান দেওয়া, সম্পদ আহরণ করা আন্তর্জাতিক পরিসর থেকে এবং দেশীয় পরিসর থেকে, দেশজ সম্পদের জোগাড় করা এবং আন্তর্জাতিক অর্থায়ন সংগ্রহ করা। এর জন্য কিন্তু আমাদের ক্যাপাসিটিটা আরও অনেক বাড়াতে হবে, সম্প্রসারিত করতে হবে। এবং এক্ষেত্রেও শিক্ষায় বিনিয়োগটা অতি অবশ্যই জরুরি, বিশেষ করে বিজ্ঞানের জন্য, জ্ঞান এবং বৈজ্ঞানিক এর জন্য, ইনোভেশনের জন্য। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে নতুন যে স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যগুলো এসছে, যেমন পরিবেশ একটা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের বিনিয়োগটা অনেক বাড়াতে হবে। এখন হয়তো এই যে প্রতি বছর আমরা গত কয়েক বছরে আমরা $400 মিলিয়ন এখানে দিয়েছি। এটাকে আমি মনে করি যে আমরা যদি দেশজ সম্পদ থেকে আরও 2 বিলিয়ন, 3 বিলিয়ন, 4 বিলিয়ন এভাবে যদি আমরা বাড়িয়ে দিই, তাহলে আমরা এখানেও বড় রকমের একটা রিটার্ন পেতে পারি। এবং আন্তর্জাতিকভাবেও আমরা কিন্তু যেমন অ্যাডাপ্টেশন টেকনোলজিটা আমরা এক্সপোর্ট করতে পারি। আমরা এখানে কিছু বিজ্ঞানীকে যদি সম্পৃক্ত করি, এখানে কিছু বিজ্ঞানীকে এবং কিছু গবেষককে যদি আমরা নিয়োজিত করি, তারা কিন্তু শুধু বাংলাদেশের সম্পদ হবে না, তারা কিন্তু আন্তর্জাতিক সম্পদ হবে। তারা কিন্তু পৃথিবীর বহু দেশকে, বিশেষ করে হতদরিদ্র দেশগুলোকে সহায়তা করতে পারবে। তাদেরকে কিছু অ্যাডাপ্টেশন টেকনোলজি, অ্যাডাপ্টেশনের জ্ঞান বিজ্ঞান তারা অন্তত মানে হাতে কলমে শেখাতে পারবে। এই রকম আমাদের কিন্তু সক্ষমতা আছে এবং এখানে কিন্তু আমাদের মানে সুযোগ আছে, অবারিত সুযোগ, অফুরন্ত সুযোগটা অবশ্যই আমাদের নিতে হবে। আশরাফুল আলম খোকন, এই যে সুযোগের কথাটা যখন আসলো, সেখানে আমাদের একটু জানা দরকার যে এই সুযোগটা, কারণ যে স্থায়িত্বশীল উন্নয়নের দিকে এখন কিন্তু আমরাও সেদিকে যাচ্ছি। আমাদের উন্নয়নের একটা প্রাথমিক লক্ষ্য অনেক ক্ষেত্রেই অর্জিত হয়েছে, ফলে এটাকে এখন মানে কতটা স্থায়িত্ব দেয়া যায় সেদিকে আমাদের একরকমের নজর আছে। সেই ক্ষেত্রে মনে করেন যে নেতৃত্বের যেই বিষয়টি এসেছে, যেই ব্যাপারটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে পুরো তার দল এবং সরকার, সেইখানে কিভাবে সঞ্চার করা যাবে, সেই ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা হচ্ছে? ধন্যবাদ জাহিদ ভাই। আপনি যদি দেখেন, নেতৃত্ব কিন্তু আমাদের রয়েছে,
আমি আগেও বলেছি যে নেতৃত্ব আমাদের আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। আপনার যেটা দরকার সেটা হচ্ছে এখন যে এই অনেকগুলো স্টেপের কথা বলেছেন কামরুল ভাই, আমার মনে হয় আরেকটা স্টেপ সবচেয়ে বড় বেশি দরকার, সেটা হচ্ছে যে পুরো দেশের জনগণের মধ্যে যে সচেতনতা তৈরি করা, এই জিনিসটা তৈরি করা, যে পরিবেশ সম্পর্কে কিংবা ডেভেলপমেন্ট, এই যে ইচ্ছা শক্তিটা, শুধু একটা গভর্নমেন্ট চাইলে কিন্তু ডেভেলপমেন্টটা করতে পারবে না, আপনার সহযোগিতা দরকার, আমার সহযোগিতা, সবার প্রত্যেকটা সেক্টরে সহযোগিতা দরকার। এবং আপনি যদি দেখেন যে আমি মানে যদিও প্রোগ্রামটার নাম আশার বাংলাদেশ, আমি সেই জায়গাটা যেতে চাই না, আপনি যদি দেখেন যখন মাননীয় প্রধানমন্ত্রী এই সব ক্ষেত্রে অ্যাচিভমেন্টগুলো অর্জন করার জন্য কিন্তু পুরস্কার পাচ্ছেন জাতিসংঘে, এবং জাতিসংঘে আপনি যদি দেখেন যে যেটা কো চেয়ার ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ওবামা ছিলেন সেকেন্ড চেয়ারে, মাননীয় প্রধানমন্ত্রীকে ফার্স্ট চেয়ারটা দেওয়া হয়েছিল। মানে এটা হচ্ছে একটা নেতৃত্বের মানে যে অ্যাচিভমেন্ট, সম্মান যে দিয়েছে, ওই মুহূর্তে আপনি বাংলাদেশে যেটা দেখেন যে একজন বিদেশি নাগরিককে ওই সময় ওই দিনই হত্যা করা হলো, এবং আপনি যদি দেখেন যে 4টা গুলি করা হলো, একটা গুলিও মিস হয় নাই, যে টার্গেট যে তাকে হত্যা করা হবে ওই লোকটার কি অপরাধ ছিল। আপনি দেখেন আজকে আবার একই ঘটনা, আজকে একজন মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসলেন, একটা সম্বর্ধনা আপনি একটু আগে অ্যাপ্রিসিয়েট করেছেন যে ভিন্ন ধর্মী একটা সম্বর্ধনা হয়েছে, বিভিন্ন সেক্টরের লোকজন গিয়েছে, সেই মুহূর্তে রংপুরে একজন জাপানি নাগরিককে হত্যা করা হলো, এবং এই 4টা গুলি একটাও মিস হয় নাই, যে টার্গেট করে তাকে হত্যা করা হবে। কারণ এই যে অ্যাচিভমেন্টগুলোর মধ্যে আপনার যে জিনিসগুলোর বহির্বিশ্বের কাছে আপনার ইমেজটাকে প্রশ্নবিদ্ধ করে দেয়া, যে আপনার ডেভেলপমেন্ট ওয়ার্কগুলোতে একটা তো বাংলাদেশ শুধু একাই এগিয়ে যেতে পারবে না, দেশের জনগণের যেমন সহযোগিতা দরকার, তেমন বহির্বিশ্বের প্রত্যেকের সহযোগিতা নিয়েই কিন্তু একটা দেশকে এগিয়ে যেতে হয়। তো আপনি সেই জায়গাগুলোকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন। তো এই যে জায়গাগুলো, এই থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আপনি এখানে মিডিয়ার ভূমিকা কিন্তু অনেক রয়েছে, প্রত্যেকটা ইনসিডেন্ট কিংবা অ্যাক্সিডেন্ট প্রত্যেকটা দেশেই ঘটে, বাট আপনি কতটুকু দেখাবেন। আপনি যদি বলেন, আমি যদি বলি আপনাকে, যেমন ধরেন এবিসি নিউজে আপনার 1 মাস আগে আমি একটা প্রোগ্রাম দেখলাম, যে প্রোগ্রামে বলা হয়েছে বিশ্বের মধ্যে 5টা দেশ যে ইমার্জিং টাইগার, যে মানে ভবিষ্যতে যে তারা যে 5টা উন্নয়নশীল দেশ, যে ভবিষ্যতে তারা ফ্যাক্টর হবে একটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বাংলাদেশ হচ্ছে 2 নম্বরে এর মধ্যে। এই নিউজটা কিন্তু বাংলাদেশে কোনো মিডিয়াতে আসে নাই। তা আপনি তো আমাকে একটা হোপ দিবেন, মিডিয়ার দায়িত্ব কি কিংবা সবারই যে একটা হোপ দেয়া, যে পুরো বিশ্ব যখন আমাকে ডেভেলপমেন্টের ওই জায়গাটা নিয়ে যাচ্ছে, আমি নিজে তখন আমার সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাকে তুলে ধরতে পারছি না। সবাই যাতে ওই আস্থাটা পায়, যে হ্যাঁ, যে আস্থাটা পায়, যে বহির্বিশ্ব যারা বিভিন্ন এইগুলো নিয়ে কাজ করেন, যে ওনারা অ্যাপ্রিসিয়েট করতেছেন। আমাদের দেশে মিডিয়া কিন্তু সেটা করে নাই, আমি কোনো টিভিতে নিউজটা দেখি নাই। হ্যাঁ, আমরা কিন্তু আবার যখন গার্ডিয়ান পত্রিকায় কিংবা টাইম নিউজে একটা বাংলাদেশ সম্পর্কে বলা হয় নেগেটিভ নিউজ, এটা কিন্তু লিড নিউজে চলে আসে, একদম স্ক্রল নিউজে, ব্রেকিং নিউজে চলে আসে। হ্যাঁ, লিড নিউজে চলে আসে। তো আমাদের হচ্ছে কি ওই নেগেটিভ টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের যেমন মানে একটা মানে আমাদের মিডিয়ার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা নেগেটিভ নিউজটাকেই সবসময় বড় করে দেখাই। আপনি বলেন, আপনি যখন মিডিয়ার দায়িত্ব, যখন আপনার অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে তাদের টিমকে নিয়ে গেল, তখন কিন্তু ওই সময় অস্ট্রেলিয়াতে কিন্তু 2জন পুলিশ লাইনে 2জন গোলাগুলি মারা গেল, যুক্তরাষ্ট্রে মারা গেল। তা আমাদের মিডিয়ার উচিত ছিল কিন্তু একটা জিনিস, যে তুমি আমার দেশকে অপমান করে গেছো, তোমার দেশে কি হয়েছে। এটা কিন্তু দেশের স্বার্থে, এটা কোনো সরকারের স্বার্থে না, কোনো গভর্নমেন্টের স্বার্থে না, কোনো ব্যক্তির স্বার্থে না, এটা দেশের ইমেজের স্বার্থে কিন্তু এটা তুলে ধরা উচিত ছিল। ইসলাম চৌধুরী, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, এবং আমরাও আশা করি যে এই যেই গতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেখানে এই ধরনের প্রতিবন্ধকতা আসবে, ফলে দুদিকেই কাজ করতে হবে সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে, এবং প্রতিবন্ধকতাগুলি যাতে না আসে। সবার সহযোগিতার আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরে।